রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে বিমান ভর্তি সমরাস্ত্র আনছে যুক্তরাষ্ট্র। স্পেন ও পর্তুগালে পাঠানো হয়েছে F-35 যুদ্ধ বিমান। ইরানে হামলার লক্ষ্যে উত্তর আরব সাগরে পূর্ণাঙ্গ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। হামলা মোকাবেলায় মস্কো ও তুরস্কে ইরানের কর্মকর্তারা। পাকিস্তান সফরে তুরস্কের সেনাপ্রধান। আলোচনা ইসলামিক ন্যাটো গঠনের লক্ষ্যে। সিরিয়ায় অবসান কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের যুদ্ধ। একের পর এক সামরিক বিমান বোঝাই করে যুক্তরাষ্ট্র সমরাস্ত্র আনছে কাতারের আল উদাইদ ঘাঁটি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত সামরিক পরিবহন বিমান C-17 গ্লোব মাস্টার ও অপর সামরিক পরিবহন বিমান C-5 বিমানে করে নামানো হচ্ছে বিভিন্ন ধরনের সমরাস্ত্র। অপরদিকে শুক্রবার উত্তর আরব সাগরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি শক্তিশালী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এই স্ট্রাইক গ্রুপে সাপোর্টিং রণতরী হিসেবে রয়েছে তিনটি শক্তিশালী গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার, সাবমেরিন সহ অন্যান্য রণতরী। তিনটি গাইডেড মিসাইল ডিস্ট্রয়ারে রয়েছে 1000-এর অধিক টোমাহক ক্রুজ মিসাইল। এছাড়া ক্যারিয়ার গ্রুপে থাকা অ্যাটাক সাবমেরিনেও রয়েছে টোমাহক ক্রুজ মিসাইল। বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের ডেকে মোতায়েন রয়েছে 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট F-35 এবং F-18E সুপার হর্নেট ফাইটার জেট ও EA-18G গ্লোরার ইলেকট্রনিক ওয়ারফেয়ার জেট সহ আরও কয়েক ধরনের এয়ারক্রাফট। বৃহস্পতিবার কাতার আল উদাইদ ঘাঁটিতে অবতরণ করেছে হাই আল্টিটিউড রিলে সিস্টেম E-11 বিমান। অপারেশনের সময় এই বিমান সমন্বয় করবে আকাশযান ও গ্রাউন্ড ফোর্সের মাধ্যমে। তাছাড়া ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে আরও শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্র প্রয়োজনে বাহরাইনে অবস্থিত ঘাঁটি থেকে তলব করবে উপকূলীয় মাইন সুইপার সহ অন্যান্য রণতরী। বর্তমানে উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্ভেলেন্স ও রেকগনিশনস ড্রোনের সাহায্যে যুক্তরাষ্ট্র নজরদারি পরিচালনা করছে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে। এমনকি কাতার, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বাইরের বিভিন্ন এলাকাও রয়েছে নিয়মিত নজরদারির আওতায়। CNN-এ প্রকাশিত খবরে তুলে ধরা হয়েছে এসব তথ্য। এতে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার 8টি এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে অবতরণ করেছে স্পেনে। আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার সময় কয়েকটি ট্যাঙ্কার থেকে প্রচারিত বার্তায় বলা হয়েছে তারা আরও 7টি ছোট প্লেনকে সাপোর্ট দিচ্ছে। CNN এর খবরে বলা হয়েছে এসব ছোট বিমান হতে পারে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য। তাছাড়া একটি F-35 ফাইটার জেট থেকে বার্তা প্রচার করা হয়েছে এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কারে, যা থেকে স্পষ্ট F-35 বিমানটি তখন আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছিল এবং মাঝ আকাশে জ্বালানি তেল সংগ্রহ করেছে। এর 2 ঘন্টা পর পর্তুগালে পৌঁছেছে 6টি F-35 ফাইটার জেট। CNN-এর খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র আর্মি সম্প্রতি কাতারের আল উদাইদ ঘাঁটি সহ বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন করেছে অতিরিক্ত প্যাট্রিয়ট ও থার্ড এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। ইরান বলেছে যুক্তরাষ্ট্র তাদের দেশে হামলা পরিচালনা করলে তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলা পরিচালনা করবে। এর জবাবে যুক্তরাষ্ট্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে এসব ঘাঁটির। খবরে বলা হয়েছে ইরানের মিসাইল হামলা প্রতিহত করবে এসব মিসাইল সিস্টেম। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে বিষয়ে দ্রুত জবাব দেওয়ার লক্ষ্যে ভেনেজুয়েলার চাইতেও বড় আমাদের আর্মাডা বা নৌবহর পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি হুমকি দিয়ে বলেছেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে তাদের সাথে চুক্তি করতে হবে, তেহরানকে অন্যথায় হামলা করা হবে। সমর বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলায় আগ্রাসনের আগেও যুক্তরাষ্ট্র 2 মাস ধরে বিভিন্ন ধরনের রণতরী ও বিপুল পরিমাণ মেরিন সেনা মোতায়েন করেছে ভেনেজুয়েলা ঘিরে। এরপর পুয়ের্তো দ্বীপে মোতায়েন করেছে F-35 ফাইটার জেট সহ অন্যান্য যুদ্ধ বিমান। ইরান ঘিরেও যুক্তরাষ্ট্র যেভাবে মহড়া পরিচালনা সহ সমর প্রস্তুতি নিচ্ছে তাতে ভেনেজুয়েলার মতো ইরানেও হামলার আশঙ্কা রয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইরানে হামলার ক্ষেত্রে তাদের স্থল, নৌ ও আকাশ সীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ঘোষণা দেওয়ায় ইউরোপের বিভিন্ন ঘাঁটির সহায়তা নিতে পারে যুক্তরাষ্ট্র। বিশেষ করে ভূমধ্যসাগর ভিত্তিক নৌবাহর ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। ভূমধ্যসাগরে নিয়মিত মোতায়েন থাকে যুক্তরাষ্ট্র ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড। গত অক্টোবর পর্যন্ত এটি সেখানে মোতায়েন ছিল। বর্তমানে জেরাল্ড ফোর্ড অপারেশন পরিচালনা করছে ক্যারিবীয় অঞ্চলে। তবে বর্তমান ভূমধ্যসাগরে মোতায়েন রয়েছে অপর বিমানবাহী রণতরী রুজভেল্ট এবং বিভিন্ন যুদ্ধ বিমান নিয়মিত মিশন পরিচালনা করছে এর দিক থেকে। ইতালি ভিত্তিক যুক্তরাষ্ট্রের 6ষ্ঠ নৌবহরের আওতায় রয়েছে ভূমধ্যসাগর।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবেলায় রাশিয়া ও চীন সহ বিভিন্ন দেশকে কাছে পাওয়ার চেষ্টা শুরু করেছে ইরান। শুক্রবার মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি। আগের দিন বৃহস্পতিবার তুরস্ক সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন, ইরান হামলা মোকাবেলার পরিবর্তে আমাদের সঙ্গে চুক্তি করতে চায়। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুরস্ক সফরের সময় বলেছেন, প্রতিরক্ষা ও মিসাইল নির্মাণ বন্ধের বিনিময়ে কোনো চুক্তি বা শর্তে রাজি হবে না ইরান। আব্বাস আরাকচি বলেছেন, কোনো হুমকি দিয়ে ইরানকে আলোচনার টেবিলে আনা যাবে না। আমরা মর্যাদাপূর্ণ উপায়ে যৌক্তিক বিষয়ে আলোচনায় বসতে রাজি আছি। আর ইরান তার অস্তিত্ব বিলীন করে দিয়েও কোনো দেশের হুমকির মুখে কোনো অমর্যাদাকর শর্ত মেনে কারোর সাথে কোনো চুক্তি করবে না। আব্বাস আরাকচি বলেন, কারোর সাথে আলোচনায় বসতে আমাদের কোনো সমস্যা নেই, তবে কারো হুমকির কারণে ইরান আলোচনায় বসবে না। ইরান তার নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেবে না এবং এটি আমাদের 1 নম্বর বিষয়। বুধবার ট্রাম্প ইরানের উদ্দেশ্যে বলেছেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, আমাদের সাথে চুক্তি করো বা পরিণতি ভোগ করো। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি, পারমাণবিক বোমা নির্মাণ বন্ধ করার পাশাপাশি ইরানকে ব্যালিস্টিক মিসাইল নির্মাণ কর্মসূচিও পদত্যাগ করতে হবে। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে সহাবস্থান মেনে নিলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র। সিরিয়া সম্পূর্ণরূপে পরাজিত হয়েছে কুর্দিদের স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ। শুক্রবার সিরিয়ান রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, কুর্দি বাহিনীর সাথে সিরিয়ান সরকারের একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী কুর্দি বাহিনীর সেনাদের সিরিয়ান আর্মিতে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া কুর্দি বাহিনীর সব সংস্থাও এখন থেকে সিরিয়ান রাষ্ট্রীয় সংস্থায় পরিণত হবে। চুক্তির শর্ত অনুযায়ী কুর্দি অধ্যুষিত সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে সিরিয়ান আর্মির জন্য একটি পূর্ণাঙ্গ ডিভিশন গঠন করা হবে। ডিভিশনে কুর্দি বাহিনীর 3টি ব্রিগেড সহ অন্যান্য সেনাদের অন্তর্ভুক্তি করা হবে। সিরিয়ান সরকার মেনে নিয়েছে তাদের এই শর্ত। বর্তমানে কুর্দি বাহিনীতে 30 থেকে 50,000 সেনা রয়েছে। গত 1 মাসের বেশি সময় ধরে কুর্দি বাহিনী সিরিয়ান নতুন সরকারের বিরুদ্ধে তীব্র যুদ্ধ শুরু করে। তবে যুক্তরাষ্ট্রের সমর্থন না থাকায় সিরিয়ান আর্মি কুর্দিদের নিয়ন্ত্রিত প্রায় সব এলাকা একের পর এক দখল করে। কুর্দিদের নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ সব তেলের খনিও নিয়ন্ত্রণে নেয় সিরিয়ান আর্মি। কুর্দিদের হাতে বন্দী থাকা 20,000-এর বেশি আইএস সেনা ও তাদের এলাকার নিয়ন্ত্রণ আসে সিরিয়ান আর্মির হাতে। এরপর কুর্দি বাহিনী বাধ্য হয় সিরিয়ান আর্মির সাথে যুদ্ধবিরতিতে। 15 দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই কুর্দি বাহিনী পুরোপুরি আত্মসমর্পণ করে সিরিয়ান আর্মির কাছে। সিরিয়ায় কুর্দিদের সশস্ত্র যুদ্ধের অবসান দেশটির ভবিষ্যতের ক্ষেত্রে বড় ধরনের একটি মাইলস্টোন হিসেবে আখ্যায়িত করা হয়েছে আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমে। বর্তমানে পাকিস্তান সফর করছেন তুরস্কের সেনাপ্রধান সেলজুক বেরাক্তার গুলো। শুক্রবার তিনি পাকিস্তান সেনা সদর দপ্তর রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনিরের সাথে। পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক সম্ভাব্য প্রতিরক্ষা জোট গঠন নিয়ে চলমান আলোচনার প্রেক্ষাপটে তুরস্কের সেনাপ্রধানের এই সফর বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পাকিস্তান সেনাপ্রধানের সাথে আলোচনায় 2 দেশের প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করা সহ আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা সংকট নিয়ে আলোচনা করেছেন তুরস্কের সেনাপ্রধান। অপরদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার বলেছেন, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব সম্ভাব্য প্রতিরক্ষা জোটে যুক্ত হতে পারে আরও মুসলিম দেশ। তাদের পরিকল্পনা প্রতিরক্ষা জোটের পাশাপাশি এটাকে ইউরোপিয়ান ইউনিয়নের মতো একটি সংস্থায় রূপ দেওয়া। একই সাথে এটি হবে প্রতিরক্ষা ও অর্থনৈতিক জোট। ওয়াশিংটনের ক্রমাগত সামরিক হুমকির মুখে ইরান যুদ্ধ এবং আলোচনা উভয় পরিস্থিতির জন্যই পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে কোনো ধরনের চাপিয়ে দেওয়া শর্ত বা ডিকটেশন তেহরান মেনে নেবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। শুক্রবার আঙ্কারায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আরাকচি এসব কথা বলেন। পারমাণবিক ইস্যুতে আলোচনার বিষয়ে আরাকচি বলেন, যদি আলোচনা পারস্পরিক স্বার্থ, পারস্পরিক শ্রদ্ধা এবং সমান অবস্থানের ভিত্তিতে হয় তবে ইরান তাতে অংশ নিতে প্রস্তুত। যদি আলোচনা ন্যায়সঙ্গত হয় তবেই আমরা তাতে যোগ দেব। আমরা কোনোভাবেই আমাদের ওপর কিছু চাপিয়ে দেওয়া বরদাস্ত করব না। যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের বিষয়ে তিনি জানান, ওয়াশিংটন বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে আলোচনার প্রস্তাব দিয়েছে। এ প্রসঙ্গে আরাকচি বলেন, ইরান কখনো কূটনীতি ত্যাগ করেনি, কিন্তু হুমকির আবহে কোনো আলোচনা হতে পারে না। তাদের অবশ্যই হুমকির পথ পরিহার করতে হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হুমকির কড়া জবাব দিয়ে আরাকচি বলেন, আমরা বারবার বলেছি এবং
আবারও বলছি, ইরান আলোচনার জন্য যেমন প্রস্তুত, যুদ্ধের জন্য তেমনি প্রস্তুত। গত জুনের যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, 12 দিনের যুদ্ধের আগের চেয়েও বর্তমানে আমরা অনেক বেশি শক্তিশালী ও প্রস্তুত। তিনি সতর্ক করে বলেন, নতুন কোনো যুদ্ধ শুরু হলে তা কেবল দ্বিপাক্ষিক থাকবে না, বরং তা নিয়ন্ত্রণের বাইরে ছড়িয়ে পড়তে পারে। ইরানের ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র কখনো কোনো আলোচনার বিষয় হবে না। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আমাদের প্রতিরক্ষা শক্তি যতটা প্রয়োজন ততটাই বাড়াবো। তুরস্কের সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে আরাকচি জানান, দুই দেশই কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়িয়েছে। আঞ্চলিক উত্তেজনা কমাতে এবং ইসরায়েলের অশুভ ষড়যন্ত্র নস্যাৎ করতে তুরস্কের যে কোনো উদ্যোগকে ইরান স্বাগত জানায়। আরাকচির এই মন্তব্য এমন সময় এলো যখন মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন সামরিক বাহিনী এক বিধ্বংসী যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পাঠানো এই বিশাল নৌবহর বা আর্মাডা এখন ইরানকে আঘাত হানার সীমানার মধ্যে অবস্থান করছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এখন ট্রাম্প সিদ্ধান্ত নিতে পারেন তিনি এই বিশাল শক্তিকে ঠিক কিভাবে ব্যবহার করবেন। খবরে বলা হয়, মার্কিন প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে বর্তমানে 3টি প্রধান কৌশল নিয়ে বিতর্ক চলছে। প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি গুড়িয়ে দেওয়া। দ্বিতীয়ত, দেশটির শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নষ্ট করা। তৃতীয়ত, ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটানো। তবে কর্মকর্তাদের একটি অংশ মনে করেন, এই 3টি লক্ষ্যের একটি সমন্বিত সামরিক পদক্ষেপও নেওয়া হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে সতর্ক করে বলেছেন, এবারের হামলা 2025 সালের জুনে পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামারের চেয়েও অনেক বেশি ধ্বংসাত্মক হবে। তিনি উল্লেখ করেন, ইউএসএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ারের নেতৃত্বে থাকা এই নৌবহরটি ভেনেজুয়েলায় পাঠানো বহরের চেয়েও অনেক বড় এবং শক্তিশালী। সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি ট্রাম্পের মূল উদ্দেশ্য হল ইরানকে একটি ন্যায্য সমতাপূর্ণ চুক্তিতে বাধ্য করা। তার ভাষায়, ইরানকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে হবে এবং আলোচনার টেবিলে আসতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আলোচনার সময় শেষ হয়ে আসছে। ওয়াশিংটনের ক্রমাগত সামরিক হুমকির মুখেও ইরান তার নীতিতে অটল। কোনো ধরনের জবরদস্তি বা হুমকি নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা এবং উইন উইন কূটনীতির মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে এক ফোন আলাপে তিনি এসব কথা বলেন। দুই নেতা মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আন্তর্জাতিক আইন অনুযায়ী মর্যাদাপূর্ণ কূটনীতির উপর জোর দিয়ে বলেন, একটি সফল কূটনৈতিক প্রক্রিয়ার পূর্বশর্ত হল সংশ্লিষ্ট পক্ষগুলোর সদিচ্ছা এবং উস্কানিমূলক কর্মকাণ্ড পরিহার করা। হুমকির মাধ্যমে কোনো কার্যকর সংলাপ হতে পারে না। তিনি স্পষ্ট করেন, ইরান আলোচনার জন্য প্রস্তুত, তবে তা হতে হবে পারস্পরিক আস্থার ভিত্তিতে। তুর্কির প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, এরদোয়ান ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে এবং মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে আঙ্কারার প্রস্তুতির কথা জানিয়েছেন। একই সঙ্গে এরদোয়ান ওয়াশিংটনকে একটি উচ্চ পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠকে বসার জন্য আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। শুক্রবার মস্কোয় লারিজানির আনুষ্ঠানিক সফরকালে এই উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই বৈঠকের সংবাদ নিশ্চিত করে জানিয়েছেন, মস্কো ইরানের সঙ্গে বিশেষ করে আঞ্চলিক কূটনীতি, জ্বালানি এবং নিরাপত্তা সমন্বয়ের ক্ষেত্রে সম্পর্ককে কতটা গুরুত্ব দেয়, এই বৈঠক তারই প্রতিফলন। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আলোচনার মূল লক্ষ্য ছিল তেহরান ও মস্কোর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার পরিধি বাড়ানো। বিশেষ করে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এবং বাণিজ্যিক বিনিয়োগের উপর জোর দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়েও দুই নেতা মতবিনিময় করেছেন। এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের উপর সামরিক হামলার হুমকি দেওয়া হচ্ছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে রাশিয়া বরাবরই কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে আসছে এবং ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের উপর জোর দিচ্ছে। ওয়াশিংটনের সরাসরি সামরিক হুমকির মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত জলসীমায় রাশিয়া ও চীনের সঙ্গে যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছে ইরান। এই বিশাল মহড়ায় 3 দেশের নৌ, বিমান এবং স্থল বাহিনী অংশ নেয়। আল জাজিরা ও ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্যমতে ওমান সাগর এবং ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে ইরানের সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিটের সঙ্গে রুশ ও চীনা বাহিনী মহড়ায় অংশ নিয়েছে। ইরানের নূর
নিউজ জানিয়েছে রোববার হরমুজ প্রণালীর কাছে এই 3 দেশের আরও একটি যৌথ মহড়া হওয়ার কথা রয়েছে। মহড়া চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে ইরান বিমান চলাচলের সতর্কবার্তা জারি করেছিল। 27 থেকে 29 জানুয়ারি পর্যন্ত হরমুজ প্রণালীর আকাশসীমায় 25,000 ফুট উচ্চতা পর্যন্ত বেসামরিক বিমান চলাচল নিষিদ্ধ ও বিপজ্জনক ঘোষণা করা হয়। এই সময় সংশ্লিষ্ট এলাকায় সরাসরি গোলাবর্ষণ বা লাইভ ফায়ার কার্যক্রম পরিচালনা করে অংশ নেওয়া বাহিনীগুলো। এই মহড়া এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। তবে ইরান বরাবরই এই হুমকি প্রত্যাখ্যান করে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন অব্যাহত রেখেছে। ইসরায়েলের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিস বিশ্বের সব দেশের প্রতি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার জোরালো আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে তেল আবিবের বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলেছেন তিনি। আলবানিস জোর দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল আন্তর্জাতিক আইন মেনে চলতে ব্যর্থ হবে ততক্ষণ পর্যন্ত বিশ্ব সম্প্রদায়ের উচিত এই দখলদার দেশটির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করা। তিনি স্পষ্ট করে বলেন, গাজা উপত্যকা এবং অন্যান্য ফিলিস্তিনি অঞ্চলে মানবিক সংস্থাগুলোর কার্যক্রম বাধাগ্রস্ত করার কোনো আইনি অধিকার ইসরায়েলের নেই। সম্প্রতি অধিকৃত জেরুজালেমে জাতিসংঘের সংস্থা আনরুয়ার সদর দপ্তর ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। সংস্থাটির একজন মুখপাত্র এই ঘটনাকে নজিরবিহীন হিসেবে বর্ণনা করে বলেন, ইসরায়েল কার্যকরভাবে আন্তর্জাতিক সংস্থার অফিস এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলো গুঁড়িয়ে দিয়েছে। আরও উদ্বেগের বিষয় হলো, ধ্বংসপ্রাপ্ত ওই স্থানে বসতি স্থাপনকারীদের জন্য প্রায় 1400টি নতুন আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা করেছে ইসরায়েল, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ইসরায়েলের সঙ্গে দক্ষিণ আফ্রিকার কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটেছে। প্রিটোরিয়ায় নিযুক্ত ইসরায়েলি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যারিয়েল সিটম্যানকে পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে আগামী 72 ঘন্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিসপিন পিরি জানান, ইসরায়েলি এই কূটনীতিক ক্রমাগত কূটনৈতিক নিয়ম ও শিষ্টাচার লঙ্ঘন করে আসছিলেন, যা দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বের জন্য সরাসরি চ্যালেঞ্জ। সরকারি বিবৃতিতে বলা হয়, এরিয়েল সিটম্যান ইসরায়েলি দূতাবাসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে অবমাননাকর ও আক্রমণাত্মক মন্তব্য করেছেন। এছাড়া উচ্চপদস্থ ইসরায়েলি কর্মকর্তাদের সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত না করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। প্রিটোরিয়া মনে করে সিটম্যানের এই আচরণ ভিয়েনা কনভেনশনের পরিপন্থী এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য প্রয়োজনীয় আস্থার মূলে আঘাত এনেছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ আফ্রিকার এই পদক্ষেপের কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা ব্যবস্থা নিয়েছে তেল আবিব। ফিলিস্তিনে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত শন এডওয়ার্ড বাইনফেল্ডকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করেছে ইসরায়েল। তাকেও 72 ঘন্টার মধ্যে বিদায় নিতে বলা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার দক্ষিণ আফ্রিকার এই পদক্ষেপকে একতরফা এবং ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। 2023 সালের ডিসেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সামরিক অভিযানকে দক্ষিণ আফ্রিকা একটি পদ্ধতিগত গণহত্যা হিসেবে অভিহিত করে আসছে। 1960-এর দশকের শেষ ভাগে পৃথিবীর ভূরাজনীতি এমন এক উত্তাল বাঁকে দাঁড়িয়েছিল যেখানে প্রযুক্তি হয়ে উঠেছিল ক্ষমতার প্রকৃত মানদণ্ড। পারমাণবিক বোমা তখন আর শুধু ধ্বংসের প্রতীক নয়, বরং প্রতিপক্ষকে ভয় দেখিয়ে কূটনৈতিক সুবিধা আদায়ের হাতিয়ার। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধ তখন চূড়া, এবং সেই লড়াইয়ের নীরব কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ময়দান ছিল আকাশ ও মহাকাশ। কে কার চেয়ে বেশি জানে, কে কার ঘাঁটির ভেতরের খবর রাখতে পারে, এই প্রতিযোগিতাই ঠিক করে দিচ্ছিল ভবিষ্যৎ বিশ্ব ব্যবস্থার রূপরেখা। এই প্রেক্ষাপটেই জন্ম নেয় D21, এমন এক প্রযুক্তি যা শুধু একটি ড্রোন নয়, বরং গোটা যুগের মানসিকতা ও কৌশলগত চিন্তার প্রতিচ্ছবি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র দ্রুত বুঝে যায়, ভবিষ্যতে যুদ্ধ কেবল ট্যাঙ্ক আর সৈন্য দিয়ে জেতা যাবে না, তথ্যই হবে আসল অস্ত্র। শত্রুর ক্ষেপণাস্ত্র কোথায়, পারমাণবিক স্থাপনা কতদূর এগিয়েছে, কোন ঘাঁটি কতটা সক্রিয়, এই তথ্য ছাড়া আধুনিক সামরিক পরিকল্পনা অন্ধকারে তীর ছোড়ার মতো। প্রথম দিকে এই কাজের জন্য ব্যবহৃত হয়েছিল U-2 গোয়েন্দা বিমান, কিন্তু 1960 সালে সোভিয়েত আকাশে U-2 ভূপাতিত হওয়ার পর যুক্তরাষ্ট্র বুঝে যায়, মানুষ চালিত বিমান দিয়ে গভীরে ঢুকে নজরদারি করা আর নিরাপদ নয়। এরপর SR-71 ব্ল্যাকবার্ড আসে, যা ছিল
দ্রুততম ও উচ্চতম উচ্চতায় উঠতে সক্ষম বিমান। কিন্তু সোভিয়েত ও চীনের এয়ার ডিফেন্স সিস্টেম যত শক্তিশালী হচ্ছিল ততই ঝুঁকি বাড়ছিল। এই জায়গায় জন্ম নেয় পাইলটবিহীন সুপারসনিক প্রায় অদৃশ্য এক যানের ধারণা, যেটি ধরা পড়লেও মানুষের প্রাণহানির প্রশ্ন থাকবে না। লকহিডের স্ক্যাং ওয়ার্কস তখন এমন এক গবেষণাগার যেখানে নিয়ম ভাঙাই ছিল নিয়ম। ক্ল্যারেন্স কেলি জনসনের নেতৃত্বে স্ক্যাং ওয়ার্কস আগেই প্রমাণ করেছিল তারা অসম্ভবকে সম্ভব করতে পারে। U2 আর SR-71 ছিল তারই উদাহরণ। D-21 ছিল সেই ধারারই চূড়ান্ত প্রকাশ। এটিকে শুরুতে তৈরি করা হয়েছিল A-12 বা M-21 নামের এক বিশেষ সংস্করণের ব্ল্যাকবার্ড থেকে লঞ্চ করার জন্য। ধারণাটা ছিল অত্যন্ত দুঃসাহসিক। মাদারশিপ বিমানের পিঠে বসে থাকা এক পাইলটবিহীন ড্রোন, যেটা মাঝ আকাশে বিচ্ছিন্ন হয়ে ম্যাক 3 গতিতে শত্রু ভূখণ্ডে ঢুকে পড়বে। এর নকশা এতটাই ভবিষ্যৎধর্মী ছিল যে অনেকেই তখন একে ফ্লাইং উইং ধারণার চূড়ান্ত রূপ বলে মনে করতেন। D-21 এর সবচেয়ে বড় শক্তি ছিল এর গতি ও উচ্চতা। ম্যাক 3 মানে শব্দের গতি 3 গুণ, যা সেই সময়ের যে কোনো যুদ্ধ বিমানের নাগালের বাইরে। এর ইঞ্জিন ছিল র্যামজেট, যা কাজ করত উচ্চ গতিতে, অর্থাৎ একবার গতি পেলে এটি আরও কার্যকর হতো। এতে ব্যবহৃত উপকরণ ছিল বিশেষ তাপ প্রতিরোধী ধাতু, কারণ এত উচ্চ গতিতে বায়ুর ঘর্ষণে তাপমাত্রা কয়েকশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেত। সেই সঙ্গে এর গঠন এমনভাবে করা হয়েছিল যাতে রাডারের প্রতিফলন কম হয়। যদিও তখনকার স্টেলথ আজকের মতো উন্নত ছিল না, তবুও এটি ছিল সময়ের তুলনায় অনেক এগিয়ে। মিশন ট্যাগবোর্ড ছিল D-21 এর সবচেয়ে গোপন ও উচ্চাকাঙ্ক্ষী অপারেশন। এর লক্ষ্য ছিল মূলত চীন। 1960-এর দশকে চীন দ্রুত পারমাণবিক শক্তিতে পরিণত হচ্ছিল, কিন্তু তাদের প্রকৃত অগ্রগতি সম্পর্কে পশ্চিমা বিশ্বের কাছে নির্ভুল তথ্য ছিল না। স্যাটেলাইট তখনও শিশু অবস্থায়, রেজুলেশন সীমিত, আর পুনরায় একই জায়গায় ছবি পেতে সময় লাগত। D-21 সেই শূন্যতা পূরণ করার জন্যই তৈরি। পরিকল্পনা অনুযায়ী ড্রোনটি চীনের ভেতরে ঢুকে নির্দিষ্ট রুটে উড়ে ছবি তুলবে, তারপর নির্ধারিত জায়গায় এসে ক্যামেরা ক্যাপসুল আলাদা হয়ে প্যারাশুটে নেমে পড়বে। মূলত যানটি হয়তো ধ্বংস হবে বা জ্বালানি ফুরিয়ে যাবে, কিন্তু তথ্য ফিরে আসলেই মিশন সফল। কাগজে কলমে এই পরিকল্পনা ছিল নিখুঁত, কিন্তু বাস্তবতা ছিল অনেক বেশি নির্মম। প্রথম দিকে M-21 থেকে D-21 লঞ্চ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যেখানে মাদারশিপ বিমান ভেঙে পড়ে এবং 2 জন ক্রু প্রাণ হারান। এই ঘটনার পর সিদ্ধান্ত হয় আর ঝুঁকি নেওয়া যাবে না। D-21কে এরপর B-52 বোমারু বিমানের নিচে ঝুলিয়ে লঞ্চ করার ব্যবস্থা করা হয়। এতে কিছুটা নিরাপত্তা বাড়লেও প্রযুক্তিগত জটিলতা থেকেই যায়। সবচেয়ে আলোচিত মিশনটি ছিল সেই অভিযান যার পর D-21 ইতিহাসের সবচেয়ে বিতর্কিত গোপন প্রকল্পগুলোর একটিতে পরিণত হয়। ড্রোনটি সফলভাবে চীনের আকাশে ঢুকে নির্ধারিত কাজ সম্পন্ন করেছিল, এমনটাই তখন ধারণা করা হয়। কিন্তু ফিরে আসার পথে ক্যামেরা ক্যাপসুল আর উদ্ধার করা যায়নি, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর পেন্টাগনের নথিতে এক লাইনের মন্তব্য যোগ হয়, ভেহিকল লস্ট। এই একটি বাক্যের আড়ালে লুকিয়েছিল কয়েকশো মিলিয়ন ডলারের বিনিয়োগ, অসংখ্য প্রকৌশলী শ্রম আর যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অহংকার। যুক্তরাষ্ট্র তখন ধরে নিয়েছিল হয়তো ড্রোনটি ভূপাতিত হয়েছে অথবা সাগরে পড়ে গেছে, কিন্তু আসল গল্প তখনও অজানা। 1974 সালে চীনের ইউনান প্রদেশে যখন কৃষকেরা পাহাড়ি এলাকায় এক অদ্ভুত ধ্বংসাবশেষ খুঁজে পায়, তখন সেটি শুধু ধাতব টুকরা নয়, একটি যুগান্তকারী প্রযুক্তির চাবিকাঠি ছিল। কালো রঙের ত্রিভুজ আকৃতির অচেনা নকশার সেই বস্তু দেখে চীনা সামরিক ও বৈজ্ঞানিক মহল দ্রুত বুঝে যায় এটি কোনো সাধারণ বিমান নয়। বিশ্লেষণের পর নিশ্চিত হওয়া যায় এটি মার্কিন যুক্তরাষ্ট্রের D-21। এই মুহূর্তটাই ছিল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। যুক্তরাষ্ট্র ভেবেছিল তাদের সবচেয়ে গোপন প্রযুক্তি চিরতরে হারিয়ে গেছে, কিন্তু তারা কল্পনাও করেনি সেই প্রযুক্তি শত্রুর হাতে প্রায় অক্ষত অবস্থায় পৌঁছে যাবে। চীন তখনও অনেক ক্ষেত্রে প্রযুক্তিগতভাবে পিছিয়ে ছিল, কিন্তু তারা জানতো কিভাবে অন্যের সাফল্য থেকে শিখতে হয়। D-21 এর ধ্বংসাবশেষ তাদের সামনে খুলে দিল এমন এক জানালা
যেখান দিয়ে তারা ভবিষ্যতের আকাশ যুদ্ধের ধারণা দেখতে পেল। চীনের জন্য এই আবিষ্কার শুধু একটি ড্রোন নয়, বরং একটি পূর্ণাঙ্গ গবেষণাগার। এর মাধ্যমে তারা র্যামজেট ইঞ্জিনের বাস্তব প্রয়োগ, উচ্চ তাপমাত্রায় টিকে থাকার মতো উপকরণ এবং রাডার প্রতিফলন কমানোর নকশা সম্পর্কে সরাসরি ধারণা পেল। যদিও তারা সঙ্গে সঙ্গে সবকিছু নকল করতে পারেনি, তবুও এই ধ্বংসাবশেষ তাদের গবেষণাকে কয়েক বছর যদি না দশক এগিয়ে দেয়। পরবর্তী সময়ে চীনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে যে দ্রুত অগ্রগতি দেখা যায়, তার পেছনে এই অভিজ্ঞতার প্রভাব অস্বীকার করা যায় না। এদিকে যুক্তরাষ্ট্রের ভেতরে D21 প্রোগ্রাম নিয়ে হতাশা বাড়ছিল। একের পর এক ব্যর্থতা, দুর্ঘটনা আর সর্বশেষ প্রযুক্তি শত্রুর হাতে পড়ার শঙ্কা, সব মিলিয়ে এই প্রকল্প আর রাজনৈতিক ও সামরিক সমর্থন ধরে রাখতে পারেনি। প্রায় $440 মিলিয়ন ব্যয়ের পর অবশেষে D21 প্রোগ্রাম বাতিল করা হয়। অনেকের কাছে এটি ছিল ব্যর্থতার প্রতীক, কিন্তু ইতিহাসকে গভীরভাবে দেখলে বোঝা যায় D21 আসলে ব্যর্থ হয়নি, বরং সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল বলেই তার মূল্য দিতে হয়েছে। D21-এর সবচেয়ে বড় অবদান ছিল ধারণাগত। এটি প্রমাণ করেছিল পাইলটবিহীন যান দিয়ে শত্রু ভূখণ্ডে গভীর নজরদারি সম্ভব। আজকের বিশ্বের ড্রোন যুদ্ধ, দীর্ঘপাল্লার নজরদারি, ইউএভি, এমনকি হাইপারসনিক গ্লাইড ভেহিকলের ধারণার শেকড় খুঁজলে D21-এর ছায়া পাওয়া যায়। সেই সময় প্রযুক্তি, কম্পিউটিং, সেন্সর সবকিছুই ছিল সীমিত। তবুও স্ক্যাং ওয়ার্কস যে স্বপ্ন দেখেছিল, আজ তা বাস্তবে রূপ নিচ্ছে। এই ঘটনাটি আরেকটি বড় শিক্ষা দেয়, গোপন প্রযুক্তি যতই উন্নত হোক, তা হারালে ক্ষতির পরিমাণ কল্পনাতীত হতে পারে। যুক্তরাষ্ট্র এক সময় সোভিয়েত প্রযুক্তি থেকে শিখেছিল, তেমনি এবার চীন শিখল যুক্তরাষ্ট্রের কাছ থেকে। প্রযুক্তির এই নীরব আদান প্রদানই আসলে বিশ্বশক্তির ভারসাম্য বদলে দেয়। D21 যে অস্ত্র হিসেবে তৈরি হয়েছিল শত্রুর উপর নজর রাখতে, শেষ পর্যন্ত সেটাই শত্রুকে দেখিয়ে দিল তার ভবিষ্যতের পথ। আর যখন আমরা চীনের উন্নত ড্রোন, স্টেলথ ফাইটার, হাইপারসনিক অস্ত্রের কথা শুনি, তখন অনেকেই অবাক হন। চীন এত দ্রুত এগিয়ে গেল কিভাবে? এর উত্তর শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জনবলের মধ্যে সীমাবদ্ধ নয়। ইতিহাসের পাতায় ছড়িয়ে থাকা এমন ঘটনাগুলোই দেখায় যে কিভাবে এক একটি প্রযুক্তিগত দুর্ঘটনা একটি দেশের ভাগ্য বদলে দিতে পারে। D21 সেই অর্থে শুধু একটি ড্রোন নয়, বরং প্রযুক্তি চুরি, অনুকরণ আর অভিযোজনের এক জীবন্ত দলিল। শেষ পর্যন্ত বলা যায় D21 ছিল একটি ব্যর্থ মিশনের সফল উত্তরাধিকার। এটি যুক্তরাষ্ট্রকে শিখিয়েছে গোপন প্রযুক্তি ব্যবস্থাপনার কঠিন বাস্তবতা, আর চীনকে দিয়েছে ভবিষ্যতের দিশা। স্নায়ুযুদ্ধের সেই অন্ধকার আকাশে উড়ে যাওয়া কালো বর্ষা আজও এই ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে, একটি স্মরণ করিয়ে দেয়া বার্তা হিসেবে যে যুদ্ধে শুধু জয় পরাজয় নয়, জ্ঞান আর সময়ই শেষ কথা বলে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।